সালামু আলাইকুম। টিভি স্টোরি টেলার চ্যানেল সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কথা বলবো গত রাতে ছাত্র জনতার গত ৩ দিন ধরে চলা আন্দোলনের একটা পরিসমাপ্তি এসেছে এবং সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাবৃন্দ তারা জরুরি বৈঠকের মাধ্যমে ছাত্র জনতার যে ৩ দফা দাবি গত ৩ দিন ধরে তারা চেয়ে আসছে এবং সেটি নিয়ে তারা বিক্ষোভ করে আসছে, আন্দোলন করছে। সেই দাবি ৩ টির মধ্যে ১ম টি হচ্ছে আওয়ামী লীগ সরকারকে নিষিদ্ধ করা এবং তাদের বিচার করা। তৃতীয়ত হচ্ছে এই স আ যে অন্তর্বর্তীকালীন সরকার যে ঘোষণা করেছিল যে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরি করবে, তার একটা সুরাহা করা। এবং সেই সুরাহাটা আসলে এতদিনে হয়নি। সেটা একটা বড় ধরনের অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা বলে ছাত্ররা কিন্তু দাবি করে আসছে। এবং এই ৩ দফা দাবির প্রেক্ষিতে গতকাল রাতে আমরা যেটি দেখতে পেয়েছি যে আওয়ামী লীগের কার্যক্রমও ততক্ষণ পর্যন্ত নিষিদ্ধ সরকার ঘোষণা করবে। আজকে হয়তোবা সেই পরিপত্র জারি হবে। আ যেটি বলছে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে প্রেস ব্রিফিং এর মাধ্যমে যে যতক্ষণ না আওয়ামী লীগের ফ্যাসিবাদের যে বিচার না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ থাকবে। তবে এটা অনেকটা অস্পষ্ট হতে পারে যে নানান যে স্টেক হোল্ডার রয়েছে তারা কিন্তু আওয়ামী লীগের অনেকেই রাজনৈতিকভাবে দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান না। নিষিদ্ধ না করার পক্ষে যারা, তারা তো নানানভাবেই চাইবে যে এই বিষয়টাকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে এটাকে একটু অন্যভাবে আ জনগণের সামনে প্রেজেন্ট করতে। তো যাই হোক, তার ফল কি হবে আমরা আগামী দিনে হয়তোবা বলতে পারব। আমাদের যে বর্তমান যে সিচুয়েশন এবং এই সিচুয়েশন এ এসে জনগণ হিসেবে জনগণের সামনে কিন্তু অনেক ধরনের তথ্য উন্মোচিত হয়ে রয়েছে এবং জনগণের বিচারবোধের জায়গাটা যদি আসলেই সঠিকভাবে থেকে থাকে তাহলে অবশ্যই তারা বুঝতে পারবে যে বর্তমান সময়ে বিশেষ করে জুলাই আগস্টের যে গণঅভ্যুত্থান সেখান থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত এই সময়টাতে কোন রাজনৈতিক দলের কি স্ট্যান্ডিং ছিল সেটা কিন্তু জনগণ অনেকটা বুঝতে পারার কথা। অন্তর্বর্তীকালীন সরকার এখন এসে জন জনতার চাপে বা ছাত্র জনতার চাপে আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে একটা সিদ্ধান্তে এসে পৌঁছেছে। কিন্তু এটা করতে অনেক বেশি সময় নিয়েছে এবং তারা বিচার কার্যক্রমের কিন্তু কোনো একটা পর্যায়ে এসে পৌঁছাতে পারেনি এই ৭-৮ মাসের মধ্যে। তবে তারা যেটা বলছে যে আসলে এখানে রাজনৈতিক দলগুলোর আ তাদের যে কোলাবোরেশন করার কথা অন্তর্বর্তীকালীন সরকারের সাথে এই বিচার কার্যকে আরো দ্রুত সম্পন্ন করার জন্য সেটা তারা পায়নি। আবার অনেকে বলছেন যে বিভিন্ন ধরনের স্টেক হোল্ডার রা রয়েছেন যারা আসলে মূলত কোনভাবেই চাচ্ছেন না যে আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ হোক। সো বিভিন্ন ধরনের সমস্যা তারা দেখাচ্ছেন। তবে এইটা দুর্ভাগ্যের বিষয় যে আ আ বিএনপির মতো একটা রাজনৈতিক দল তারা কোন অর্থে, কোন যুক্তিতে তারা আসলে আওয়ামী লীগকে এই সময়ে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করার পক্ষে না। এবং বরং এটা বলা যেতে পারে অন্য একটা রাজনৈতিক দলের হাতে বা অন্য একটা রাজনৈতিক দল যদি সংখ্যাগরিষ্ঠ আসনে ক্ষমতায় গিয়ে থাকে সেটা হোক আ বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি অথবা বাংলাদেশ জামায়াত ইসলামী বা অন্য কোন রাজনৈতিক তারা যদি সরকারে থাকে, সে অবস্থায় যদি অন্য কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়, বরং সেটা অনেকটা অযৌক্তিক হবে এবং জনগণের সেটা sympathy তৈরি হবে নিষিদ্ধ করা রাজনৈতিক দলের প্রতি। বলা যেতে পারে এমনটা হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু একটা গণঅভ্যুত্থানের পরে যে সমর্থন তৈরি হয়, গণঅভ্যুত্থান পরবর্তী বিপ্লবী সরকার অথবা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি, সেই সরকারের কিন্তু যথেষ্ট সুযোগ রয়েছে, যথেষ্ট যৌক্তিকতা রয়েছে তাদের দ্বারা কোন একটা ফ্যাসিবাদী কিংবা কোন একটা স্বৈরাচারী মানবতা বিরোধী অপরাধের সাথে যুক্ত কোন দলকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করার। এবং এটাকে আ শক্তিশালী করতে কিংবা এটাকে প্রতিষ্ঠিত রাখতে তারা চাইলে বিভিন্ন ধরনের আ শক্তিশালী আইন প্রণয়ন করতে পারে এবং তারা সেই ব্যবস্থা বা সেই শেকড় তারা তৈরি করে যেতে পারে। সেই সুযোগ রয়েছে বলে আমার মনে হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার সেটা আসলে উপলব্ধি করতে পারেনি হয়তোবা এবং বিএনপিও রাজনৈতিক দল হিসেবে সেটাকে উপলব্ধি করতে পারেনি অথবা তাদের অন্য কোনো উদ্দেশ্য রয়েছে। না হয় তারা কিন্তু একটা সুযোগ পেয়েছিল। বরং তাদের হাতে যদি অন্য কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ হয় সেটা যেমন একটা বড় সমস্যা তৈরি হতে পারে পরবর্তী সময়ের জন্য। আর সেটা যদি অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে নিষিদ্ধ হয় বরং সেটা আমার মনে হয়
অন্যান্য রাজনৈতিক দলগুলোর জন্য সুবিধাজনক হতে পারে। কেননা এটা একটা বিপ্লবী সরকার অথবা একটা গণ-অভ্যুত্থানের মাধ্যমে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। জনগণের লাখ, লাখ জনগণ সমর্থন দিয়েছে এই সরকারের প্রতি। কাজেই এই সরকারকেও আপনি আ গণতন্ত্রের সংজ্ঞায় কিন্তু এই সরকারকে অনির্বাচিত সরকার বলতে পারেন। বরং এটা একটা অভ্যুত্থান পরবর্তী সরকার। এদের যথেষ্ট জনসমর্থন রয়েছে এবং এদের কার্যক্রমের প্রতি আপনি যদি এখন গণভোটেরও আয়োজন করেন, তাও দেখবেন যে জনগণের মধ্যে একটা বৃহৎ একটা অংশ আপনি দেখবেন যে তারা অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত কাজকে সমর্থন করছে। তা আসি আমরা বিএনপি আসলে কেন চাচ্ছে না? বিএনপি চাচ্ছে না এ নিয়ে অনেক ধরনের বক্তব্য কিংবা মতামত প্রচলিত রয়েছে যে বিএনপি চায় যে আওয়ামী লীগ নিষিদ্ধ না করার পক্ষে যদি তারা অবস্থান করে তাহলে আওয়ামী লীগের যে সমর্থক রয়েছে সেটা কম হোক বেশি হোক তারা হয়তোবা আগামী দিনে ভোটের ব্যালটে বিএনপির পক্ষে থাকবে। এটা একটা কারণ হতে পারে। দ্বিতীয় আরেকটা কারণ হতে পারে যদি নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করে তাহলে তারা বলতে পারবে জনগণের সামনে যে আ তাদেরকে ভোট দেওয়ার জন্য এবং তাদের ভোট চাওয়ার একটা কারণ হতে পারে তখন যে জনগণকে তারা বলবে যে আওয়ামী লীগ তো খুব খারাপ। তারা তো জুলুম করেছে, মানবতা বিরোধী অপরাধ করেছে, তারা জনগণকে হত্যা করেছে। নানান কথা বলে তারা কিন্তু ভোট তাদের দিকে নিয়ে আসতে পারবে। তো কাজেই এই দৃষ্টিকোণ থেকে বলা যায় যে বিএনপির এটা একটা কৌশল। তবে এই কৌশলটা জনগণ কিভাবে বিচার করছে সেটাও একটা বিষয় এবং বিএনপি সেটা আসলে আমলে নিচ্ছে কিনা সেটাও দেখার বিষয়। আমাদের বাংলাদেশের যে সাধারণ নাগরিক রয়েছেন, আমরা আসলে বিচারবোধের জায়গা অতটা শক্তিশালী না এবং সচেতন না। যার ফলে আমাদের কি হয়? আমরা কোন একটা সঠিক সিদ্ধান্তের পক্ষে অবস্থান নিতে পারি না। কিংবা আমরা যাচাই-বাছাই করে কোন একটা সঠিক সিদ্ধান্তে আসতেও পারি না। মানে এই প্র্যাকটিসটা বাংলাদেশের সাধারণ নাগরিকদের মধ্যে তৈরি হয়নি। স্বাধীনতার ৫৫ বছর পরও বাংলাদেশের জনতার মধ্যে অনেক বেশি আবেগ কাজ করে। তারা যুক্তির চেয়ে আবেগ দিয়ে কাজ করতে, কথা বলতে বেশি পছন্দ করে এবং এই কারণেই আমাদের দেশে দুর্নীতি এবং অপরাধ প্রবণতা অনেক বেশি। বাংলাদেশের জনসংখ্যার সমস্যাটা আসলে বড় সমস্যা না। বরং তার চেয়ে বড় সমস্যাটা হচ্ছে আমাদের এখানে যারা আ ভোটার তারা কিন্তু বিচারবোধের জায়গাটাকে সঠিকভাবে প্রয়োগ করে না। আর এই সমস্যাটা আমরা কিন্তু বুঝতে পেরেছি ইতিমধ্যে যে বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দল গত ৩ দিন ধরে চলা একটা স্বৈরাচার, একটা জুলুমবাজ, একটা মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত রাজনৈতিক দল যারা গত জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে যারা প্রায় ২,০০০ এরও বেশি মানুষকে শহীদ করেছে। ছাত্র জনতাকে তারা আ বুলেটের আঘাতে তারা এই দুনিয়া থেকে বিদায় দিয়েছে। সে সেরকম একটা নিষ্ঠুর দলকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করতে চাচ্ছে না। এটা একটা বড় ধরনের আ ভুল সিদ্ধান্ত বলেই আমার কাছে মনে হয়। হ্যাঁ, তাদের ভয় হচ্ছে কোন একটা দলকে যদি নিষিদ্ধ করা হয় দেখা যাবে যে পরবর্তী কোন একটা সময় তারা আবারও তারা স্বাভাবিকভাবে কার্যক্রমে ফিরে আসবে বা অন্য কোন নামে আসবে অথবা তারা গুপ্ত সংগঠন হিসেবে কাজ করবে। তারা আন্ডারগ্রাউন্ড এর থেকে নানা ধরনের অপতৎপরতা চালাবে। নানান ধরনের শঙ্কার কথা প্রচলিত আছে। সেটা বিএনপির নেতৃবৃন্দ বলছেন বারবারই। এটা সত্য। বাংলাদেশে বিগত সময়ের ইতিহাসে দেখা গেছে যে কোন একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়েছে। পরবর্তী সময়ে আবারও অন্য কোন সরকার আসার পর তাদেরকে আবারও তাদের কার্যক্রমে আ ফিরিয়ে আসার সুযোগ দেওয়া হয়েছিল। তো ফলে এটাকে সাস্টেইনেবল কোন ডিসিশন বলতে চান না বিএনপির পক্ষ থেকে। তারপরও একটা বিষয় একটু চিন্তা করার বিষয় রয়েছে। মানে এই বিষয়টাকে গভীরভাবে আপনি চিন্তা করার যথেষ্ট সুযোগ রয়েছে। কেননা বর্তমানে যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার তারা বিপ্লবী সরকার হয়ে উঠতে না পারলেও অন্তর্বর্তীকালীন সরকার গণ-অভ্যুত্থানের মাধ্যমে কিন্তু সরকারে আছে। তারা তো এই বিচারটা করতেই পারে। তারা তো এই ছাত্র জনতার দাবি অবশ্যই তারা পূরণে বাধ্য। নৈতিক জায়গা থেকে তারা কিন্তু বাধ্য। যে ছাত্র জনতার যে চাওয়া এই মুহূর্তে সেটাকে তারা প্রতিষ্ঠিত করতে হবে। কেননা তারা যে রক্তের বন্যা বইয়ে দিয়েছিল স্বৈরাচার, সেই রক্তের বন্যার মধ্য দিয়ে কিন্তু তারা ক্ষমতায় এসেছে বা ক্ষমতায় তাদেরকে বসানো হয়েছে। কাজেই তাদের কাছে প্রত্যাশা, তাদের কাছে দাবি, চাওয়াটা যৌক্তিক। এবং এই বিষয়টাকে কেন জানি বিচারবোধের জায়গা থেকে একটা জাতীয়তাবাদী রাজনৈতিক দল কেন জানি সেটাকে নিতে পারছে না। এটা একটা অদ্ভুত বিষয়। হ্যাঁ, বাংলাদেশে আসলে
এই ধরনের অদ্ভুত বিষয়গুলোর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। প্রথমত হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বরাবরের মতোই বিভিন্ন দেশের আমাদের প্রতিবেশী রাষ্ট্রসহ বিভিন্ন পরাশক্তির সাহায্য নিয়ে ক্ষমতায় আসতে চায়। তারা আসলে লবিং করার মাধ্যমে কিংবা তারা আসলে বিভিন্ন দেশের গোয়েন্দাদের সাথে কূটনৈতিক তৎপরতা চালিয়ে তারা দেশের ক্ষমতায় আসতে চায়। যতটা না তারা জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসার ধান্দা করে, তার থেকে বেশি ধান্দা করে তারা আসলে আ পরাশক্তির দেশগুলো অথবা প্রতিবেশী রাষ্ট্রের সাহায্য নিয়ে ক্ষমতায় আসতে চায়। তো এই বিষয়টা আমাদের জন্য যেমনিভাবে লজ্জাজনক, তেমনিভাবে জনগণেরও এই লজ্জাটা পাওয়া উচিত। আমরা যারা সাধারণ নাগরিক রয়েছি, আমাদের উম মানে আমাদের যদি ঘৃণাবোধ ন্যূনতম থাকে, তাহলে আমরা এই বিষয়টা গভীরভাবে চিন্তা করা উচিত যে কেন আ আমাদের জনগণকে প্রাধান্য দেওয়া হচ্ছে না? অথচ তারা আমাদেরকেই শাসন করবে। আমাদের করের টাকায় আমাদের রাষ্ট্র ব্যবস্থাপনা করবে। রাষ্ট্রের শাসন কার্য পরিচালনা করবে। কার টাকায়, কার শ্রমের উপরে দাঁড়িয়ে একটা রাজনৈতিক দল সরকার গঠন করবে? তাদের কি আছে? একটা রাজনৈতিক দল তো হচ্ছে লাখ, লাখ স্বেচ্ছাসেবী সংগঠনের সমন্বয়ে যে কাজগুলো হয় তার সামষ্টিক একটা রূপ। একটা রাজনৈতিক দল তো একটা স্বেচ্ছাসেবী সংগঠনের মতো। তারা জনগণের জন্য কাজ করবে। এজন্যই তো তারা একটা দল প্রতিষ্ঠা করেছে। তারা রাষ্ট্রের সেবা করবে। সেজন্যই তো তারা একটা রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছে। তারপর সরকারে আসলে কেন তারা আলাদা হয়ে যায়? জনগণ কেন আলাদা হয়ে যায়? এখানে কেন একটা শ্রেণী বৈষম্য তৈরি হয়? কেন এমপি মন্ত্রীরা গাড়ি-বাড়ি করে তারা একেবারে এমন একটা পর্যায়ে চলে যায় যে জনগণ তাদেরকে আর আ ছুঁতে পারে না। তারা ধরা-ছোঁয়ার বাইরে চলে যায়। এটা জনগণের জন্য অত্যন্ত যেমনিভাবে লজ্জাজনক, তেমনিভাবে জনগণের যে ঘৃণাবোধ নেই সেটাও কিন্তু এটা থেকে প্রমাণ যে আমাদের কেন সরকারগুলো এত বেশি আ শ্রেণী-বৈষম্য তৈরি করে ফেলে নির্বাচনে জয়ী হওয়ার পর। এটা আমাদেরকে অবশ্যই ভাবতে হবে। আমাদের জনগণকে এই বিষয়গুলো নিয়ে চিন্তা করতে হবে। আমার দর্শক যারা রয়েছেন আ তারা আসলে এই বিষয়গুলোকে আলোচনা করবেন, চিন্তা করবেন এবং জনগণের মধ্যে যদি এই চিন্তাগুলো আসে তাহলে কিন্তু আমরা এই যে যেমনটা দেখছিলাম যে গত ৩ দিনে আ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমর্থন কিন্তু ছিল না ছাত্র জনতার। কিন্তু যখন আওয়ামী লীগ নিষিদ্ধ হবে তখন এটার ক্রেডিট নেওয়ার জন্য তারা কি আসবে? তাদের স্ট্যান্ড তখন পর্যন্ত কি হবে? এটাও একটা দেখবার বিষয়, ভাববার বিষয়। নিশ্চয়ই আমরা পরে এটা দেখতে পাবো এবং আপনাদের সাথে সেটা শেয়ার করব। সেটা নিয়ে আমরা কথা বলব। কিন্তু আমার আলোচনার মধ্যে আপনারা নিশ্চয়ই অবগত হয়েছেন বা কিছু পয়েন্ট পেয়েছেন। এই পয়েন্ট গুলো ধরে কিন্তু আ চাইলে আপনারাও আপনাদের বিচারবোধের জায়গা থেকে কিছু চিন্তা করতে পারেন এবং এই চিন্তাগুলোকে ছড়িয়ে দিতে পারেন। কারণ আমাদের পরিবর্তন লাগবে। এই পরিবর্তন হওয়ার জন্য আমাদের দলগুলোকে, তাদের পজিশনকে, তাদের স্ট্যান্ডিং কে আমাদের বিচার বিশ্লেষণ করতে হবে। এই বিশ্লেষণের মাধ্যমেই কিন্তু আগামী দিনের বাংলাদেশ গড়া সম্ভব। বর্তমানে যে রাজনৈতিক দলগুলো রয়েছে বা যারা বিগত সময়ে আ ক্ষমতায় ছিল, মোটা দাগে বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি এবং বাংলাদেশের আরো একটা আ রাজনৈতিক দল জাতীয় পার্টি। যদিও তার অবস্থান অনেকটা স্বৈরাচারের দোসর হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে এবং জনগণ তাদের প্রতি সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। এবং সেটা আমরা আগামী দিনে দেখতে পাবো যে একটা রাজনৈতিক দল কিভাবে দেউলিয়া হয়ে যায় সেটাও আমাদের সামনে হয়তোবা আগামী দিনে আমরা দেখতে পাবো। তো এই বিষয়গুলো আমাদের চিন্তা ভাবনা করার বিষয় বলে আমি মনে করেছি এবং আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে এই পর্যন্তই রইলো। পরবর্তীতে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।